আগুন জ্বলে উঠল। সে নিধির হাত শক্ত করে ধরে বলল, একটা কথা মনে রেখো, তুমি চাইলে হাজারবার মুখ ফিরিয়ে নিতে পারো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাওয়ার অনুমতি দেব না। তুমি আমার, আর শুধু আমারই। নিধির বুক কেঁপে উঠল। সে ঠোঁট কাঁপিয়ে বলল, কেন? আমি তো আপনার কিছুই না, তাহলে এতটা অধিকার কেন দেখাচ্ছেন? আরহাম চোখ সরু করে তাকালো। তার ঠোঁটের কোণে ঠান্ডা অথচ জেদি হাসি ফুটল। কেন? কারণ তুমি আমার বউ, আর তোমার উপর অধিকার দেখানোর অধিকার আমার আছে, বুঝেছ? নিধির চোখ জল চলে এলো, কিন্তু সে শক্ত কণ্ঠে বলল, আমি পারবো না, আমি আর এভাবে থাকতে পারবো না। আর আমরা তো সত্যিকারের স্বামী স্ত্রী নই। ইচ্ছে হলে আমি আলাদা হয়ে যেতে পারি। আরহাম নিধিকে দেওয়ালের সাথে চেপে ধরে নিচু গলায় ফিসফিস করে বলল, তোমাকে মানা করেছিলাম না এ পর্যন্ত এই সম্পর্ক নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না? কিন্তু তুমি তো বলবেই। এই বিয়ে তোমার কাছে মিথ্যে বিয়ে হলেও তোমার সেই সো কল্ড সত্যিকারের বিয়ে কোনটা? এই ঢাকঢোল পিটিয়ে বিয়ে? ঠিক আছে, চলো। আরহাম নিধির হাত শক্ত করে ধরে তাকে টেনে তাদের বাবা মার সামনে নিয়ে আসে। এতক্ষণ সবাই উৎসব আর অনুকে নিয়ে ব্যস্ত থাকলেও এখন সবার দৃষ্টি ওদের দিকে। গম্ভীর কণ্ঠে আরহাম বলে, আমি আর সময় নষ্ট করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব নিধিকে বিয়ে করতে চাই। এক মুহূর্তের জন্য যেন চারপাশ জমে যায়। নিধির বাবা মা চমকে ওঠেন। ফারিয়া বেগমের চোখেও বিস্ময়, আবার বিভ্রান্তিও আছে। অতিথিরাও অবাক দৃষ্টিতে বিনিময় করলো, কিন্তু সবচেয়ে বেশি স্তব্ধ হয়ে যায় নিধি আর ইভা। নিধির বুক ধকধক করছে, চোখে জল ভরে উঠছে। কাপা কণ্ঠে সে বলল, আমি আপনাকে বিয়ে করব না, বলে হাত ছাড়িয়ে নিয়ে সবার সামনে থেকে বেরিয়ে যায়। কিন্তু আরহাম থেমে থাকে না। সবার বিস্মতি দৃষ্টি উপেক্ষা করে সে নিধির পেছন পেছন যায়। নিধি দৌড়ে গিয়ে একটা রুমে ঢুকে দরজা লাগাতে যায়, কিন্তু দরজা বন্ধ হওয়ার আগেই আরহাম ভেতরে ঢুকে দরজা জোরে বন্ধ করে দেয়। রুম টান টান নীরবতা। নিধি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, চোখে জল চিকচিক করছে, বুক ভরে আসছে কান্নায়। আরহাম ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে প্রচন্ড জেদ আর এক ধরনের গম্ভীর অস্থিরতা। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, এখন কেন এমন করছো? এবার তো তোমার সেই সত্যিকারের বিয়ে হবে। তাহলে? নিধি মুখ ফিরিয়ে নেয়, কাপা গলায় বলে, আমি পারবো না, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরহাম বাঁকা হাসি দিয়ে বলে, বিয়ে অলরেডি হয়ে গেছে, এখন শুধু অনুষ্ঠান হবে। তাহলে এখন তুমি কি করবে? নিধি মুখ ঘুরিয়ে বলে, প্রয়োজনে বিয়ের দিন পালিয়ে যাব। ওই দিন আপনার বিয়ে কনে পালিয়ে গিয়েছিল বলে এবারও যাবে। কথাটা শুনে আরহাম এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, তারপর হঠাৎ হেসে ফেলে। এই হাসিটা ঠান্ডা অথচ তীব্র আত্মবিশ্বাসে ভরা। ধীরে ধীরে পেছন থেকে নিধিকে জড়িয়ে ধরে। তার শক্ত বাহুর মধ্যে বন্দী হয়ে নিধি কেঁপে ওঠে। আরহাম মাথা নিচু করে ঘাড়ের কাছে থুতনি রাখে। নিধির নিঃশ্বাস যেন গলায় আটকে যায়। গভীর নরম অথচ ধীর কণ্ঠে সে ফিসফিস করে বলে, ওই দিন যে চলে গিয়েছিল সে আমায় ভালোবাসা ছিল না নিধি, তাই তাকে যেতে দিয়েছিলাম। আর আমি যেতে দিয়েছি বলেই সে যেতে পেরেছিল। নিধিকে আরো একটু কাছে টেনে নিল। সে যেন বুকের সাথে মিশে যায়। তার পরশ গরম নিঃশ্বাস নিধির কানে ছুঁয়ে যায়। কিন্তু এবার যাকে বিয়ে করব সে আমায় ভালো থাকার কারণ, সে আমার ভালোবাসা, আর তাকে আমার থেকে দূরে যেতে আমি কোনোদিন দেব না। তুমি যদি ভাবো পালাবে তাহলে ভুল করছো নিধি, আমার থেকে পালানো অসম্ভব। নিধি হতবাক হয়ে গেছে আরহামের কথা শুনে, তবে সে নিজেকে সামলে আরহামের হাত ছাড়াতে চেষ্টা করে। চোখে জল চিকচিক করছে, কাপা গলায় বলে উঠল, একদম মিথ্যা বলবেন না। আমি জানি আপনি ইভা আপুকে ভালোবাসেন, তাহলে কেন এই মিথ্যে নাটক করছেন? কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন? আরহাম এক মুহূর্তে থমকে যায়। তার চোখে ভীষণ গম্ভীর দৃষ্টি নেমে আসে। নিধির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল সে, চোখে চোখ রাখলো, ধীরে ধীরে ভারী কণ্ঠে বলল, শোনো নিধি, আমি যদি ইভাকে ভালোবাসতাম তবে অনেক আগেই তাকে নিজের করে নিতাম। সে আমাকে ছেড়ে চলে যেতে পারতো না, আর না তোমাকে বিয়ে করতাম। আরহাম আরো কাছে ঝুঁকে নিধির কপালে তার কপাল ঠেকিয়ে বলল, তোমাকে আমি মিথ্যা বলছি না। আমার ভালোবাসা, আমার শক্তি, আমার অস্থিরতা সবই তুমি। নিধির নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, আমি বিশ্বাস করি না। আরহাম হালকা হাসলো, এখনো বিশ্বাস করো না বা না করো, সময় তোমাকে প্রমাণ দিয়ে দিবে। আর যতক্ষণ না দিচ্ছে তুমি চাইলে আমার কাছ থেকে পালাতে পারবে না। নিধি এবার আরহামের চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি আপনি ইভা আপুকে ভালোবাসেন না? আর আগেও বাসতেন না? আরহাম স্বাভাবিকভাবে বলল, না। নিধি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কেন বলেছিলেন সে আপনার প্রেমিকা, আর কেনই বা বিয়ে করেছিলেন? আরহাম নিধিকে নিজের কাছে জড়িয়ে ধরলো, ধরে বলল, তুমি বড্ড জেদি। সে বিয়ের দিন থেকে একই প্রশ্ন করে যাচ্ছ। ঠিক আছে, আমি তোমাকে সব সত্যি বলবো, তবে এখন না। দেখো, বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি তো বলেছিলে তুমি চাও না আমাদের জন্য উৎসব আর অনুর এই সুন্দর মুহূর্ত নষ্ট হোক। এবার তাড়াতাড়ি বাইরে চলো তো। আর হ্যাঁ, কেঁদে কেটে চেহারার কি অবস্থা করেছো? বিয়েটা মিটে যেতে দাও, তারপর তোমার এই আচরণের ফল পাবে। বলে আরহাম নিজ হাতে নিধির চোখ মুছে দেয়। তারপর নিধির কপালে একটা চুমু দিয়ে
গিয়ে হাত ধরে বাইরে নিয়ে যায়। আর নিধি সে এই দুনিয়ায় নেই, যেন অন্য কোথাও চলে গিয়েছে। তাদেরকে বের হতে দেখে ফারিহা বেগম জিজ্ঞেস করলো, এসবের মানে কি? আর ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরহাম বলে, এখন বিয়েটা হতে দাও আম্মু, এই বিষয়ে পরে কথা বলবো। বলে সে নিধিকে নিয়ে উৎসব আর অনুর পাশে যায়। অনু ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। নিধি মাথা নেড়ে কিছু না বোঝালো। তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। অন্যদিকে রিসোর্টের এক কোণায় বসে আছে ইভা। ইভা কান্নায় ভেঙে পড়ছে, ওর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। আরহামের কথা ওকে যেন পাথরের মতো আঘাত করছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসলো। কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, শান্ত হও ইভা, কান্না করে কোনো লাভ নেই। ইভা কাবা কণ্ঠে বলল, আমি আমি আরহামকে ছাড়া বাঁচতে পারবো না অর্ণব। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছলো আকাশের দিকে তাকিয়ে, তারপর গম্ভীরভাবে বলল, তুমি কেন বুঝতে পারছো না? আরহাম তোমাকে ভালোবাসে না ইভা, আর না সে কখনো তোমাকে ভালোবেসেছে। তুমি জানো সবকিছু, তবুও কেন মানতে চাইছো না? ইভার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে কান্না চেপে বলে, কেন সে আমায় ভালোবাসে না অর্ণব? আমি কি এতটা খারাপ? কি হতো আমাকে একটু ভালোবাসলে? অর্ণব এবার একটু থামিয়ে নরম সুরে বলল, আরহাম তোমার ভাগ্যে নেই ইভা। তাকে আল্লাহ তোমার জন্য তৈরি করেননি, করেছে নিধির জন্য। তুমি দেখো না, যেখানে এতগুলো বছর সে তোমাকে ভালোবাসতে পারেনি, সেখানে কয়েক মাসে নিধিকে ভালোবেসে ফেলেছে। অর্ণব আবারও বলল, তুমি আরহামকে ভালোবাসো তো? চাও সে ভালো থাকুক, সুখে থাকুক? ইভা মাথা নেড়ে হ্যাঁ বলল। অর্ণব এবার একরাশ মায়া নিয়ে তার কাঁধে হাত রাখলো। তাহলে তুমি কেন ওদের মাঝে আসছো? ইভা, আমি জানি নিধি এমন ব্যবহারের পেছনে তুমি আছো, কিন্তু তুমি কি জানো নিধির এই আচরণের কারণ আরহাম কতটা কষ্ট পাচ্ছে? তুমি যদি ওকে সুখী দেখতে চাও, তাহলে চলে ওদের মাঝখান থেকে সরে যাও। আরহাম নিধির সাথে ভালোই থাকবে, ওখানেই তার সুখ। আর ভালোবাসার মানুষের সুখের জন্য না হয় নিজে একটু কষ্ট পেলে। ইভা ভেজা চোখে অর্ণবের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, আরহামকে যদি ছেড়ে দিই, তাহলে আমি কিভাবে বাঁচবো অর্ণব? আমার যে আর কেউ নেই, আমি একদম একা। অর্ণব কিছুক্ষণ নিশ্চুপ রইল। তার চোখে গম্ভীর দৃঢ়তা, ঠোঁটে হালকা কিন্তু গম্ভীর হাসি। ধীরে ধীরে বলল, কে বলেছে তুমি একা? কে বলেছে তোমার আর কেউ নেই? আমি আছি তো ইভা। ইভা অবাক হয়ে তার দিকে তাকালো। কিছুক্ষণ নিস্তব্ধ। তারপর অর্ণব আবার বলল, তুমি আরহামের যতটা ভালোবাসো, আমি তোমাকে তার থেকেও কয়েকশো গুণ বেশি ভালোবাসি। হয়তো তুমি কোনোদিন টেরই পাওনি, কোনোদিন খেয়ালই করনি, কিন্তু আমি তোমার জন্য সবসময় আছি, সবসময় থাকবে। এবার চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আস্তে আস্তে ফিসফিস করে বলল, তুমি তুমি আমাকে ভালোবাসো? অর্ণব মৃদু মৃদু মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ। ইভার বুকের ভেতর ধক করে উঠল। প্রথমবার তার চোখে স্পষ্ট অবাক হওয়া আর অসহায়তা। কেউ তাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, অথচ সে টেরই পায়নি। ইভা চোখের জল মুছে ফিসফিস করে বলল, কিন্তু অর্ণব, আমি শুধু আরহামকে ভালোবাসি, তার জায়গায় আমি কাউকে বসাতে পারবো না, কখনোই না। অর্ণব গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত স্বরে বলল, আমার আরহামের জায়গা দিতে হবে না ইভা, আমি সেই জায়গায় চাইও না। শুধু তোমার পাশে একটু জায়গা চাই। তোমার কষ্টের সময় তোমাকে শক্ত করে ধরে রাখতে চাই, তোমার কান্না মুছে দিতে চাই। আমাকে শুধু ওইটুকু সুযোগ দাও, তাতেই হবে। ইবার বুকটা হুহু করে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। ঠোঁট কাঁপছে, ভিতরে সমস্ত ভেঙে পড়া অনুভূতি চেপে রাখতে গিয়েও পারল না। মুহূর্তের আবেগে সে হঠাৎ অর্ণবকে জড়িয়ে ধরল। অর্ণব বিস্ময়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর আস্তে করে হাত বাড়িয়ে ইভাকে আগলে নিল। তার ঠোঁটে নীরব স্বীকারোক্তি, তুমি একা নও ইভা, আমি সবসময় তোমার পাশে থাকবো। ইভার চোখ বন্ধ হয়ে এলো, বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সে আরহামকে ভুলতে পারবে না, কিন্তু প্রথমবার সে টের পাচ্ছে কেউ একজন তার কষ্ট বুঝছে, তার ভাঙ্গা হৃদয় আগলে রাখছে। বিয়ের দিন রাতে রিসোর্টে এক বড় ঘরে বসেছে চার পরিবার, সাজানো ঝাড়বাতির আলোয় চারদিকে উজ্জ্বল। নিধির বাবা মা, আরহামের মা, অনুর বাবা মা এবং উৎসবের বাবা মা। উৎসব, অনু, নতুন বউ বর ওর পাশে বসে আছে, সাথে অর্ণবও আছে। তাদের সামনে আরহাম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার হাতে পাশে নিধি মাথা নিচু করে দাঁড়ালো। ফারিহা বেগম হঠাৎ আরহামের দিকে তাকিয়ে বলল, তুমি আজ দুপুরে যে বিয়ে নিয়ে কিছু বলেছিলে, সেটা কি পরিষ্কার করে বলো। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো, সবার চোখে একসাথে আরহামের দিকে। আরহাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমার আর নিধির বিয়েটা যেভাবে হয়েছে বেশিরভাগ মানুষই জানে না আমরা বিবাহিত, বিশেষ করে নিধির পক্ষের কেউই না। তাই আমি নিধিকে আবার অনুষ্ঠান করে বিয়ে করতে চাই, শুধু কাগজে কলমে নয়, এভাবে অনুষ্ঠান করে সবার সামনে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব করতে চাই। সবাইকে চমকে একে অপরের দিকে তাকালো। নিধি লজ্জায় কুকড়ে গিয়ে আস্তে আস্তে বলল, আমার তো এখনো পরীক্ষা শেষ হয়নি। তার কথা শেষ হবার আগে আরহাম ভ্রু কুঁচকে বলল, আমি কি তোমাকে পড়তে দেব না নাকি?
নাকি তোমার বই খাতা সব ছিঁড়ে ফেলবো? কথাটা এতটা গম্ভীর গলায় বলল, ঘর জুড়ে হালকা হাসি বয়ে গেল। উৎসব আর অনু তো হেসে লুটোপুটি খাচ্ছে। অর্ণব হেসে বলল, ভাবি, এভাবে পরীক্ষার দোহাই দিয়ে আর পালানো যাবে না। নিধি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মুখ লাল হয়ে গেছে। সে আর কোনো উত্তর দিল না। ফারিয়া বেগম মুচকি হাসলেন। ঠিক আছে, বুঝলাম, কিন্তু হঠাৎ এত তাড়াহুড়ো করছো কেন? 2-4 মাস যাক, তারপর না হয়। ফারিয়া বেগম কথাটা শেষ করার আগে আরহাম নিধির দিকে এক ঝলক তাকিয়ে বলল, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আর তাছাড়া এই পাগলকে আমি বিশ্বাস করি না, কখন আবার কি করে বসবে। ঘরে আবার হাসির রোল পড়ে গেল। কিন্তু নিধি মুখ ফুলিয়ে আরহামের দিকে তাকিয়ে রইল। হাসি থামিয়ে রাশেদ আহমেদ বললেন, দেখো আরহাম, এভাবে তো বিয়ে করব বলেই বিয়ে হয়ে যায় না, অনেক কাজ থাকে। আর তাছাড়া কয়েকদিন পরেই নিধির এইচএসসি পরীক্ষা। তার পরীক্ষা চলাকালীন তো আর বিয়ে অনুষ্ঠান করা সম্ভব না। ওর পরীক্ষা শেষ হলে না হয় বিয়েটা হবে। আরহাম মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু নিধি মনে মনে দোটানায় পড়ে গেছে। তার ইভার জন্য খুব কষ্ট হচ্ছে। পরের দিন সন্ধ্যাবেলা রিসিপশনের ভিড়ে চারপাশে আলো ঝলমল, হাসি, আনন্দের কোলাহল। অতিথিরা আসছে, অনু উৎসবের পাশে শুভেচ্ছা জানাচ্ছে। আর এদিকে পুরো অনুষ্ঠান জুড়ে আরহাম নিধির হাত শক্ত করে ধরে রেখেছে। সে ইভার সাথে কথা বলতে চায়, কিন্তু এই আরহামের জন্য পারছেও না। নিধি বারবার হাত ছাড়াতে চাইছে, কিন্তু আরহাম কোনোভাবেই ছাড়বে না। এরকম করছেন কেন? হাতটা ছাড়ুন, বিরক্ত কণ্ঠে বলল নিধি। আরহাম ঠোঁটের কোণে হাসি টেনে বলল, না, হাত ছাড়া যাবে না। হাত ছাড়লে তুমি আবার দূরে চলে যাবে। আমি তোমাকে হারাতে চাই না। নিধি গভীর নিঃশ্বাস নিয়ে আসতে বলল, প্রমিস করছি আমি আর দূরে যাব না, আপনাকে ইগনোরও করব না। এবার ছাড়ুন তো। আরহাম এক মুহূর্তে তার চোখে তাকালো। ভরসা পেয়ে অবশেষে হাত ছেড়ে দিল। নিধি ধীরে ধীরে হাঁটতে লাগলো ইভার দিকে। ইভা এক কোণায় বসেছিল, মুখে অদ্ভুত ক্লান্তি আর চোখের কান্নার ছাপ। নিধি গিয়ে আস্তে করে তার সামনে দাঁড়ালো। অনুতপ্ত কণ্ঠে বলে উঠল, আমায় ক্ষমা করো আপু, আমি সত্যি তোমাদের মাঝে আসতে চাই না। আমি আরহামকে অনেকবার বলেছি আলাদা হওয়ার কথা, কিন্তু আরহাম আমার কথা শুনছে না। তুমি প্লিজ ওনাকে বোঝাও। ইভা অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর হঠাৎ নিধির হাত ধরে ফেললো। চোখ ভিজে উঠল কান্নায়। না নিধি, তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা তো আমার চাওয়ার কথা। নিধি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ইভা গলা ভারী হয়ে বলল, আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম, শুধু নিজের কথা ভেবেছি। তোমার আর আরহামের চোখে একে অপরের জন্য যে ভালোবাসা দেখেছি, সেটা দেখেও তোমাদের আলাদা করতে চেয়েছি। আমি ভুল করেছি। কান্নায় ভেঙে পড়ল ইভা। নিধি চোখে জল নিয়ে হাত চেপে ধরল। ইভা কাঁপা গলায় আবার বলল, আরহাম আমাকে কখনো ভালোবাসেনি নিধি, সে শুধু তোমাকে ভালোবাসে। তোমরা একসাথে থাকো, প্লিজ তুমি আর তাকে ফিরিয়ে দিও না। ভালোবাসা মানুষকে হারানোর কষ্ট কতটা ভয়ানক, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নিধির বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে উঠল দুজনেরই। নিধি ইভাকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবলো, মেয়েটার মনে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে, কিন্তু কিভাবে সবটা মেনে নিচ্ছে। রিসেপশন শেষ হয়ে এসেছে, চারপাশে সবাই ব্যস্ত, কেউ ছবি তুলছে, কেউ বিদায় নিচ্ছে। নিধি একটু ক্লান্ত হয়ে বারান্দার দিকে গিয়ে দাঁড়ালো। ভেতরে হাওয়া আস্তে আস্তে তার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, মন খারাপ? নিধি চমকে ঘুরে তাকালো। আরহাম হালকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে, কালো স্যুটে। আজকে যেন আরো বেশি সুন্দর লাগছে তাকে। নিধি হেসে উত্তর দিল, না, মন খারাপ কেন হবে, জাস্ট ক্লান্ত লাগছে। আরহান হাত বাড়িয়ে তার চুলের একগুচ্ছ উড়ে আসা গোছা কানের পেছনে গুজে দিল। নিধি, আরহামের কণ্ঠটা গভীর অথচ নরম। আজ তো ইভা নিজেও তোমার সামনে স্বীকার করেছে আমি কাকে ভালোবাসি। এখনো কি তুমি আমায় অবিশ্বাস করবে? নিধি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাদের কথা শুনেছেন? আরহাম মাথা নেড়ে হ্যাঁ বলল। নিধি এবার অনুরোধ করে বলল, তাহলে নিশ্চয়ই আপনি জানতে পেরে গেছেন আমি কেন এমন ব্যবহার করেছি। প্লিজ আপনি ইভা আপুকে কিছু বলবেন না, প্লিজ। আরহাম স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, বলবো না। এবার আমার কথার উত্তর দাও, তুমি কি এখনো আমায় অবিশ্বাস করবে? নিধি গলা কেঁপে উঠল, আমি জানি না কেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। আরহাম মুচকি হাসলো, ধীরে ধীরে হাত বাড়িয়ে নিধির 2 হাত নিজের হাতে নিল। তাহলে দেরি কেন? আমার হাত ধরে রাখো নিধি, প্রমিস করো এবার আমাকে আর ইগনোর করবে না, আর পালাবে না। নিধি আস্তে ফিসফিস করে বলল, প্রমিস। তবে আপনাকেও সব সত্যি বলতে হবে। আরহাম হালকা হেসে বলল, বিয়ের ঝামেলা মিটে যেতে দাও, তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎই আরহাম ফিসফিস করে বলল, জানো নিধি, আমি কখনো কারো কাছে অনুরোধ করে কিছুই চাইনি, কিন্তু তোমার কাছ থেকে ভালোবাসা চাইছি। তুমি কি বুঝতে পারছো এটা আমার জন্য কতটা বড় ব্যাপার? নিধি গলা কেঁপে উঠল। সে মাথা নিচু করে বলল, ইভা আপুও তো আপনাকে ভালোবাসে, তাহলে কেন আমার কাছেই? আরহাম হালকা হেসে ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এসে বলল, কারণটা আমি নিজেই জানি না।
কোনো কারণ ছাড়াই আমি তোমায় ভালোবেসেছি। নিধির নিঃশ্বাস আটকে গেল, বুকের ভেতর জ্বর বয়ে যাচ্ছে। সে চোখ সরাতে চাইল কিন্তু পারল না। সেই চোখের দৃষ্টি যেন তাকে বেঁধে ফেলেছে। আরহাম খুব আস্তে করে তার মুখের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, ভালোবাসা লুকানো যায় না নিধি। তুমি চাইলেও আমার চোখ থেকে সেটা আড়াল করতে পারবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। নিধি চমকে আরহামের দিকে তাকায়। তারপর নিধি ধীরে ধীরে বলে, আমি জানি না ভালোবাসা মানে কি, কিন্তু আপনার কাছ থেকে দূরে থাকলে বুকটা খুব ব্যথা করে। আরহামের ঠোঁটের তৃপ্তি হাসি ফুটল। সে আরো কাছে এসে নিধির কপালে আলতো একটা চুমু দিল। এটাই ভালোবাসা নিধি। নিধির চোখ ভিজে উঠল, ঠোঁট কাঁপছে। আরহাম তার কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে কেন এত কষ্ট দিলে? তবে যদি ভালোবাসতে তাহলে কেন বারবার আমাকে দূরে ঠেলেছ? নিধি ধীর কণ্ঠে বলল, আপনি তো জানেন কেন করেছি। আর আমি ভয় পেয়েছিলাম, আমি যদি আপনার প্রতি ভালোবাসা স্বীকার করি আর আপনি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আমি একেবারে ভেঙে পড়ব। তাই আরহাম নিঃশ্বাস ফেলল। তার হাত বাড়িয়ে নিধির মুখের কান্না মুছে দিল। তারপর ঠান্ডা গম্ভীর গলায় বলল, জানো নিধি, আমি সাধারণত রেগে গেলে চিৎকার করি, রাগারাগি করি, কিন্তু এবার তোমার ক্ষেত্রে আলাদা ছিলাম। তোমার উপর রাগ হলেও তোমাকে চিৎকার করে কিছু বলতে গিয়েও আমি চুপ হয়ে যাই, শুধু ভেতরে ভেতরে জ্বলছিলাম। নিধি আস্তে চোখ তুলে তাকালো, ফিসফিস করে বলল, কেন কেন এতদিন চুপ ছিলেন? আরহাম ধীরে এগিয়ে এসে তাকে দেওয়ালের সাথে ঠেসে ধরল। চোখ সরু করে তাকিয়ে বলল, কারণ আমি চাইছিলাম তুমি নিজে থেকে আমার কাছে ফিরো, আমাকে সব বলো। কিন্তু তুমি তুমি আমাকে এভাবে ইগনোর করলে। চোখের সামনে থেকেও অচেনা করে কতটা কষ্ট দিয়েছো জানো? নিধি বুক কেঁপে উঠল। কিছু বলার আগে আরহাম একদম কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার স্থগিত করা শাস্তি এই কদিনের জন্য আগের চেয়েও কয়েক গুণ বেড়ে গেছে। আরহাম ধীরে ধীরে একদম তার মুখের কাছে ঝুঁকে এলো, ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বলল, তাহলে বরং শাস্তিটা আজ থেকে শুরু হয়ে যাক। নিধি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি শাস্তি? আরহাম ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ফিসফিস করে বলল, ওই দিন কল না ধরায় 52টা, আর এই কদিন মিলিয়ে বেশি না, মাত্র 100টা। তোমাকে আমায় 100টা চুমু দিতে হবে। এখন থেকে রোজ আমাকে 5টা করে চুমু দিবে, যতদিন না তোমার দেওয়া কষ্টের হিসাব মিটছে। সহজ ব্যাপার। নিধির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কেঁপে উঠল পুরো শরীর। কি কি বলছেন আপনি? এ কেমন শাস্তি? আরহাম চোখ সরু করে তাকালো, তার গলা আরো ভারী হয়ে উঠল। এটাই শাস্তি। প্রতিদিন রোজ আমাকে 5টা কিস দিতে হবে। একটা দিনও মিস হলে শাস্তির সময়সীমা বাড়বে। নিধি রেগে আর লজ্জায় ফুঁসে উঠে বলল, আমি পারবো না। আরহাম ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, পারবে না বললে কাজ হবে না। মনে রেখো, আমার থেকে পালানোর সুযোগ নেই। বলেই সে একদম কাছে ঝুঁকে নিধির কানের কাছে ফিসফিস করে বলল, আজকের 5টা এখনই শুরু করো। নিধির নিঃশ্বাস আটকে গেল, গাল লাল হয়ে উঠল, বুক ধুকধুক করছে ভীষণভাবে। নিধি থরথর করে কাঁপছে, গাল লাল টকটকে হয়ে গেছে। সে একদম মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, প্লিজ না, আমি এটা পারবো না। আরহাম হালকা হাসলো, এক ধাপ এগিয়ে এসে নিধির চিবুক আঙ্গুল দিয়ে তুলে নিল, চোখে চোখ রাখলো। পারতেই হবে, শাস্তি এড়ানোর নিয়ম নেই। নিধি চোখ বন্ধ করে ফেললো, বুক ধুকধুক করছে এত জোরে যে নিজেকেই শোনা যাচ্ছে। অনেকক্ষণ দ্বিধায় থাকার পর সে খুব আস্তে এগিয়ে এসে তাড়াতাড়ি আরহামের গালে একটা কিস দিয়ে সরে গেল। আরহাম ভ্রু তুলে মুচকি হেসে বলল, একটা হলো, বাকি 4টা? নিধি মাথা নিচু করলো, ঠোঁট কাঁপছে, ফিসফিস করে বলল, আজ একটা দিলাম, বাকিগুলো পরে। আরহাম ভ্রু কুঁচকে চোখ সরু করে বলল, না, নিয়ম ভাঙ্গা যাবে না। 5টা মানে 5টাই। এবার নিধি গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আরো আরহামের অন্য গালে কিস দিল। বুকের ভেতরটা যেন আগুনে পড়ছে। দুটো হলো। আরহাম ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, চলো, আর 3টা। নিধি এবার চোখ মেলে আবার দৃষ্টিতে তাকালো তার দিকে, কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি এমন কেন করছেন? আরহাম কাছে ঝুঁকে বলল, কারণ তুমি আমাকে এই কয়দিন ইগনোর করে অনেক কষ্ট দিয়েছ। এবার আদর করার পালা। নিধির শরীর কেঁপে উঠল। সে আবার ধীরে ধীরে এগিয়ে এসে আরো দিল। তারপর আবার এভাবে করে নিধি কষ্ট করে শাস্তির শেষ চুমুটাও দিল। তারপর তাড়াতাড়ি সরে যেতে লাগলো। কিন্তু ঠিক তখনই আরহাম হঠাৎ তার হাত চেপে ধরে কাছে টেনে নিল। নিধির বুক ধুক ধুক করে এত জোরে বাজছে, মনে হলো সে অজ্ঞান হয়ে যাবে। এবার আমার পালা, ধীর স্বরে ফিসফিস করে বলল আরহাম। কথা শেষ হতে না হতে সেই নিধিকে নিজের করে নিল। নিধির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, মনে হলো পুরো পৃথিবী থমকে গেছে। তার শরীর শিহরণে কেঁপে উঠল। হাত দুটো অজান্তে আরহামের শার্ট আঁকড়ে ধরল। আরহাম খুব গভীর না হলেও দৃঢ়ভাবে নিজের সমস্ত
অধিকার নিয়ে সে চুমুটা দিয়েই দিল। কয়েক সেকেন্ডের জন্য নিধি যেন নিঃশ্বাস নিতে ভুলেই গেল। অবশেষে আরহাম নিধির ঠোঁট হালকা কামড় দিয়ে সরে এলো। তখন নিধির চোখ ভেজা, ঠোঁট কাঁপছে, বুক ধপধপ করছে। আরহাম মুচকি হেসে বলল, এটা ছিল শাস্তির বাহিরে, এটা ছিল আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ভালোবাসাময় রিটার্ন গিফট। নিধি একদম চুপ, শুধু তার গাল টকটকে লাল হয়ে উঠেছে। ঠোঁটে আঙ্গুল রেখে আস্তে করে বলল, আপনি আপনি আবার আমাকে কষ্ট দিচ্ছেন। আরহাম বাঁকা হেসে ধীর কণ্ঠে বলল, সরি বউ, আমার কিছুই করার নেই। এরকম কষ্ট তোমাকে এখন একটু আধটু পেতেই হবে। আজ থেকে তোমাকে আমি শুধু ভালোবাসাময় কষ্টই দেব, যে কষ্টে তোমার অপেক্ষায় আমি ছাড়া আর কারো পক্ষে থাকা সম্ভব নয়। আরহামের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় নিধির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আরহাম নিধিকে লজ্জা পেতে দেখে শক্ত করে নিজের বুকে চেপে ধরল। নিধির কপালে গভীর একটা চুমু দিল। গভীর কণ্ঠে বলল, এবার থেকে প্রতিদিন এভাবেই গুনে গুনে আমার পাওনা আদায় করে নিব। নিধি আরহামের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শুধু নিজের দম বন্ধ হয়ে আসা অনুভব করলো। লজ্জায় লাল হয়ে উঠল মুখ। বিয়ের সব অনুষ্ঠান শেষে এবার বিদায়ের পালা। অনু তার মাকে জড়িয়ে ধরে আছে। দুজনেই কাছে পাশে দাঁড়িয়ে অনুর বাবা ও বারবার চোখ মুছছেন। একমাত্র মেয়ে তাদের, তাকে বিদায় দিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ফারিহা বেগম আর নাসরিন বেগম অনুর মাকে সান্ত্বনা দিচ্ছেন। নিধিও এগিয়ে এসে অনুকে সামলানোর জন্য। তখন অনু ফুফিয়ে উঠে নিধিকে জড়িয়ে ধরল, ধরা গলায় বলল, এখন কি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে দোস্ত? আমরা কি আর আগের মতো একসাথে থাকতে পারবো না? নিধির গলাও ধরে এলো, চোখ ভিজে গেল। সে অনুকে ধরে বলে, কে বলেছে দূরত্ব তৈরি হবে? আমরা আগের মতোই থাকবো। আগে যেভাবে তোর বাড়ি থেকে টেনে নিয়ে আসতাম, এখন শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবো। এবার কান্না থামাতো, পুরো শ্বাসটাই নষ্ট করে দিলে। অনু শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে, বারবার কান্না থামাতে চাইলেও পারছে না। উৎসবও তাকে বারবার সান্ত্বনা দিচ্ছে। অনুরা চলে যাওয়ার পর নিধি নিজের বাবা মায়ের সাথে তার বাড়ি ফেরার জন্য বের হলো, কিন্তু বাইরে আসতে হঠাৎ আরহাম পথ আটকালো। নিধি ভ্রু কুঁচকে বলল, কি হলো, আমার পথ আটকালেন কেন? আরহাম খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি আমার সাথে যাচ্ছ। নিধি অবাক, কি, কেন? আরহাম ঠোঁটের কোণে হাসি টেনে বলল, শাস্তির কথা ভুলে গেছো নাকি? যতদিন না শাস্তি শেষ হচ্ছে ততদিন তুমি আমার সাথেই থাকবে। নিধি চোখ বড় বড় করে বলল, না, আমি বাবার মায়ের সাথেই যাব। আরহাম চোখ সরু করে বলল, তাহলে কি সত্যিটা জানতে চাইছো না? অবশেষে বাধ্য হয়ে নিধি রাজি হয়ে গেল, কারণ তাকে সত্যিটা জানতেই হবে। বাবা মাকে জানালে তারা এক কথায় রাজি হয়ে যেতে গেলেন। রাতে আরহামের নিধির বাড়ি ঘরে ঢুকে আলমারি থেকে আবার সেই বিছানা চাদর নিয়ে আসে, এনে খাটের মাঝ বরাবর তার সেই ভারত পাকিস্তান বর্ডার বানায়। আরহাম ভ্রু কুঁচকে তাকালো, এটা আবার কেন দিলে? নিধি গম্ভীর গলায় বলল, বিয়ে হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে। আরহাম ধীরে ধীরে চাদরের দিকে এগিয়ে গিয়ে বলল, এটা এখনই সরাও, না হলে খুব খারাপ হবে। নিধি ভ্রু তুলে বলল, না, সরাবো না, দেখি তো কি করেন। আরহাম ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে হেলান দিয়ে বলল, ইস, কতগুলো মাস হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, অথচ বাসরটাই এখনো করলাম না। অথচ গিয়ে দেখা উৎসব দুদিনের মাথায় বাসর সেরে ফেলেছে। আজ বরং আমিও বাসরটা সেরে ফেলি। নিধির চোখ বড় বড় হয়ে গেল। ছি, আস্তাগফিরুল্লাহ, এই কেমন ভাষা? লজ্জা শরম বেঁচে ফেলেছেন নাকি? আরহাম ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। বউয়ের সামনে লজ্জা পেতে নেই। বউয়ের সামনে লজ্জা পেতে থাকলে না বাসর হবে, আর না কখনো বাচ্চার বাবা হওয়ার সুযোগ পাবো। নিধির গাল লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে চাদরটা আরেকটু টেনে নিল, যাতে আরহাম তার মুখ দেখতে না পারে। মুখ ঘুরে বলে, আপনি একেবারে অসভ্য। আরহাম হেসে মাথা নেড়ে বলে, এখন আরো হব, বলে আরহাম একটানে চাদরটা সরিয়ে দিল। নিধি অবাক হয়ে চিৎকার করে উঠল, এই, আপনি আমার বর্ডার সরালেন কেন?